অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। 7 নভেম্বর উপলক্ষে বিএনপির 10 দিনের কর্মসূচি ঘোষণা। যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। ব্রিফিংয়ে অভিযোগ নাহিদ ইসলামের। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির আইনজীবীর যুক্তি উপস্থাপন। গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের, প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে একজনের। আত্মীয় নয়, ঘনিষ্ঠ ব্যক্তি বা ইমোশনাল ডোনারের অঙ্গ প্রত্যঙ্গ দান তদারকি করবে জাতীয় কমিটি। বিক্রির সাথে জড়িত হলে সাজা 2 থেকে 3 বছর। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে, যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটার বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে। সুদানে এখনো সহিংস পরিস্থিতি। আল-শাফ ফাঁসির শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। বিভিন্ন স্থানে আরএসএফ এর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর অভিযান। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জেলা উপজেলা পর্যায়ে র্যালি, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ডকুমেন্টারি, ভিডিও চিত্র, পোস্টার এবং ক্রয়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। জুলাই সনদে রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের উপর আস্থা রাখতে চায় তার দল। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, জুলাই সনদের দফাগুলোর মধ্যে যা ছিল তার কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও নীরব বলে মন্তব্য করেন তিনি। বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসেই 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। বলেন, জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে, তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। সকালে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, যদি কোনো ইস্যুতে নোট অফ ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না। গণভোট নিয়ে বিএনপি জামায়াত যে দ্বন্দ্বে জড়িয়েছে
তা অযথা বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জানান, নির্বাচনের সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি। সংস্কারের পক্ষে না থাকলে কারোর সাথে জোটে যাওয়া সম্ভব নয়। জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। মাহবুবুল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ 25 নভেম্বর ও ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ 30 নভেম্বর। এর আগে ইনুর মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান, জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন হাসানুল হক ইনু। পাশাপাশি ছাত্র জনতাকে জঙ্গি ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ইনু। গণভবনে বৈঠক করেও আন্দোলন দমনে ভূমিকা রাখেন। শেখ হাসিনার সাথে তার ফোনালাপে যার প্রমাণ পাওয়া যায়। যদি অভিযোগ গঠনের দিন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছিলেন ইনু। এছাড়া রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন 20 জন। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 6ষ্ঠ দিনের শুনানি শুরু হয়। এই দিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আইনি যুক্তি তুলে ধরেন। এর আগে গত 29 অক্টোবর 5ম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের এই বিচার কাজ পর্যবেক্ষণ করেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মানসিং রাউত। প্রধান বিচারপতির যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয় তাহলে পজিশনটা কি দাঁড়াবে, সেই কথাটি আমাদের রুহুল কুদ্দুস কাজল বলেছে। আমরাও বলেছি যে সেই জন্যই আজকে আপনারা 3টা গ্রাউন্ড নিয়েছেন, এবং সেই 3টা গ্রাউন্ড আমরা সাবস্টেন্সিয়েট করব বাই এ রিভিউ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার নাসিরাবাদ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা জানিয়েছে গত রাতে গ্রামের বাসিন্দা সালাম মিয়ার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা। পরে গরুগুলো পিকআপ ভ্যানে তোলার সময় বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দেয় এলাকাবাসী। পিকআপ সহ কয়েকজন পালিয়ে গেলেও চক্রের ৩ সদস্য জঙ্গলে পালানোর চেষ্টা করে। রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলে সেখান থেকে তাদের ধরে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। দেখতেছি এখানে দেওয়াল কাটা এবং এই ঘরে যে 3টা গরু ছিল নাই। তো তখন এই কথা শুনে আমি রাস্তায় আমরা ওই লোকজন নিয়ে দৌড় ঝাঁপা করে যাই। দক্ষিণে ওদের যাচ্ছে আমাদের সিরাসিরি মানে সব চোর ধরছে একেবারে এটাও সেটা ওরা যা দেখি যে এরকম চোর ধরে মারামারি করতেছে। ওরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপনের। গুলিবিদ্ধ ইয়াসিন ও নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ আরও জানায়, শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত। ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল বলে ধারণা পুলিশের। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আত্মীয় নয়, কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তিও দিতে পারবেন অঙ্গ। বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি। অঙ্গ বিক্রির সঙ্গে জড়িত হলে তার সাজা 2 থেকে 3 বছর। সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশে রাখা হয়েছে এসব বিধান। চিকিৎসকরা বলছেন, কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার। দেশে প্রতি বছর প্রায় 40,000 মানুষের কিডনি বিকল হয়। এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের, কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না। বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে 3টি। এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি ও সৎ ভাই বোন অঙ্গ দিতে পারবেন। আর আত্মীয় না হলেও সোয়াব ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গও দেয়া নেয়া করা যাবে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তবে সবচেয়ে বড় সংশোধনী হলো ইমোশনাল ডোনার। কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ। এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান, আর্থিক সক্ষমতা, মানসিক সুস্থতা, অঙ্গগ্রহীতার সঙ্গে পূর্ব পরিচয় সহ অনেক বিষয় যাচাই করা হবে। অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। বিষয়গুলো যাচাই করতে থাকবে 7 সদস্যের জাতীয় কমিটি। প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন। যেহেতু এটা আত্মীয়তার ব্যাপারটা নিশ্চিত করা কঠিন, সেজন্য আমরা যথেষ্ট প্রিকশন নিয়েছি। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে, যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটার বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে, যেন এটা নিশ্চিত করা যায় যে উনি আসলে শুধুমাত্র আবেগিক কারণেই এটা দিচ্ছেন, এর মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি, অন্য কোনো ধরনের সুবিধা আদান প্রদান হয়নি। অঙ্গ বিক্রি প্রতিরোধে রাখা হয়েছে সাজার বিধান।
অঙ্গ বিক্রেতা, সহায়তাকারী এবং সংশ্লিষ্ট হাসপাতালের কেউ এর সঙ্গে জড়িত থাকলে 2 থেকে 3 বছর কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড 5 থেকে 10 লাখ টাকা। ভায়োলেটরদের জন্য বড় ধরনের সাজা, সেটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত যারা জড়িত, এমনকি সহায়তাকারী সাজা আছে, এটা যেন কোনোভাবেই আবার বাধা না হয়ে ওঠে আর কি, সেটা আমরা চেষ্টা করবো। আমাদের দেশে তো আসলে আইনের ব্যাপারটা হয়, দেখা যায় আইনটা খুব কড়াকড়ি করলে ওটা আবার একটা বাধা হয়ে ওঠে। আসলে আমরা ঠিক বাধা দিতে চাই না, কিন্তু আইনটাকে অপব্যবহার করে যেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা শুরু না হয় দেশে, সেটা আমরা বন্ধ রাখার চেষ্টা করেছি আর কি। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি বিকল ছিল। কোনো আত্মীয়র সঙ্গে ম্যাচিং না হওয়ায় তাদের কিডনি নিতে পারেননি তিনি। পরে তার অনুসারীদের 2 জন কিডনি দানের আগ্রহ দেখালে তা আটকে যায় আইনে। পরে তারা উচ্চ আদালতে গেলে ইমোশনাল ডোনারদের বিষয়ে নির্দেশনা দেয় আদালত। সে অনুযায়ী বিষয়টি যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। লটারি ভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সকালে ভর্তি পদ্ধতি পরিবর্তনের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানান, লটারি পদ্ধতিতে ভর্তি সম্পূর্ণ ভাগ্য নির্ভর হয়ে পড়েছে। এতে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান। সমাবেশে অভিভাবকরাও যোগ দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লিখিত পিটিশন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এই লটারি সিস্টেমের কারণে যে কোনোভাবে কলেজে ঢুকে পড়ছে। আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই। লটারি সিস্টেমের মাধ্যমে আপনার যে কোচিং বিজনেসটা, আপনি যে বলছেন যে না অ্যাডমিশন ফেজে কোচিং সিস্টেমটা বাড়ে, সেটা না, বরং লটারি সিস্টেমে কোচিং ব্যবসাটা আরও বেশি বাড়ে। আগামী ডিসেম্বরে যেই ছাত্রদের ভর্তি নেওয়া হবে, এদেরকে অ্যাডমিশনের ভিত্তিতে ভর্তি না, অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে, কোনো লটারি সিস্টেম থাকবে না। আমরা অভিভাবক, আমরা চাই এমন সুনামধন্য কলেজে লটারি হবে না, হবে মেধা ভিত্তিতে হবে। দিনাজপুরে 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে সদর উপজেলার ফুলহাট বাজার থেকে খানপুর বাজার পর্যন্ত অভিযান শুরু হয়। সড়ক বিভাগের দাবি, 1942 সালে ব্রিটিশ সরকারের অধীনে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছিল, তবে রেকর্ডভুক্ত হয়নি। কিছুদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচার চালায় তারা। সময় দেয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করে উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হয়ে যাবে। রোডসের রাইট অফ ওয়ে হলো 120 ফিট, 120 ফিট। হ্যাঁ, সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য 80 থেকে 85 ফিট লাগবে। সেজন্য আমরা 85 ফিটই এখন উচ্ছেদ করব। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাহফুজুল হক। মাহফুজ, এখন পর্যন্ত কয়টা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? মূলত সকাল 11টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে 12 কিলোমিটারের পর যে অভিযানটি শুরু হয়, তার মূল ইয়েটাই হচ্ছে ফুলহাট বাজার। এই ফুলহাট বাজারেই মূল স্থাপনাগুলি রয়েছিল। এই ফুলহাট বাজার 1.5 কিলোমিটার স্থান জুড়ে এই আপনার উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে এবং এখনো চলছে। আমরা একটু দেখাতে চাই যে আপনাকে যে এই উচ্ছেদ অভিযানে এই যে বুলডোজারগুলি বা এক্সকাভেটরগুলি আপনার একদম সীমানা প্রাচীর ভেদ করে কথা হচ্ছে যে তারা সমঝোতার ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছে। আপনাকে আমরা এর আগের খবরেই বলেছিলাম যে মাত্র 120 ফিট জায়গার আজকে অধিগ্রহণ করার কথা ছিল বা উচ্ছেদ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসকের মধ্যস্থতায় এটি 85 ফিটে নির্ধারণ করা হয় এবং এই 85 ফিটের ভিত্তিতেই আপনার এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এই 85 ফিটের মধ্যেই যে সকল স্থাপনা পড়েছে, সেটা বড় হোক ছোট হোক, সবারই স্থাপনা করা সকল স্থাপনাই গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও তাই হয়েছে। এখানে একটি
ব্রিজ স্কেল ছিল, এই ব্রিজ স্কেলটি এখন গুড়িয়ে দেওয়া হলো। এইভাবেই কিন্তু তাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং তারা যেটা বলছেন যে কিছু কিছু ব্যবসায়ী তাদেরকে আদালতের কাগজ দেখিয়েছে এবং কিছু কিছু ব্যবসায়ী তাদের ক্রয়ের দলিল দেখিয়েছে। এই বিভিন্ন কারণে দুই একজন ব্যবসায়ীকে কিছুটা সময় দেওয়া হয়েছে, যে তারা এই সময় দেওয়া হয়েছে যে তারা এই কাগজগুলি দেখে অফিসে আসবে এবং পরবর্তীতে এই উচ্ছেদ অভিযানটা সম্পন্ন করা হবে। এবং যে অবস্থা চলছে এটা আগামীকালও চলবে এবং এই অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে সড়ক বিভাগ জানিয়েছে। লোপা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নেত্রকোনায় বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এ নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক, শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার। নেত্রকোনার খালিয়াঝুড়ি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালোই লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও। সে মানে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নেই। কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শুধু রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, জেলার বেশিরভাগ বিদ্যালয়েই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সংখ্যা কম, অনেক শূন্যপদ আছে, এগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া, তদারকির সংখ্যা বাড়ানো দরকার। এই অবকাঠামোর এই পরিবর্তিত অবস্থার জন্য এখানে স্টুডেন্টের এরকম চাহিদাটা কম। বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কারো পরিবর্তে কোনো শিক্ষক রাখার সুযোগ নেই। শিক্ষক মনে করেন যে 5 জন আছে, আমার মানে প্রয়োজন আছে বা আমার সংস্থান আছে, আমি হয়তো আরেকজনকে পার্ট টাইমের জন্য রাখতে পারি। অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং বিভাগীয় মামলা হয়, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রক্সি শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালাচ্ছে, এটা খুবই লজ্জাজনক এবং উদ্বেগজনক। এরকম যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমরা আছি, সবাই মিলে এটার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আইনগতভাবে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদি আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। নেত্রকোনায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1314টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য 599টি বিদ্যালয়ে। জারিন অর্নি, যমুনা নিউজ। শিক্ষার্থীর সংখ্যা 30,000, অথচ তাদের ন্যূনতম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হয়নি বরিশাল সরকারি বিএম কলেজে। সম্প্রতি বিনা চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিষয়টি সামনে এসেছে। এতে বেশ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চাপের মুখে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে বছরে 6 লাখ টাকা তোলে কর্তৃপক্ষ, যা কোনো কাজেই লাগে না। অধ্যক্ষ বলছেন দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথাও।
বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রুমানা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুমানার চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি শিক্ষকরা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানার। এ ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলার অভিযোগ রুমানার অভিভাবক ও সহপাঠীদের। অন্তত 2 ঘন্টা ধরে সে ছিল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটা তো করার ক্যাম্পাসে সুযোগ নেই, তো তাকে তাৎক্ষণিক হসপিটালে পাঠায় নেয়। যে একটা লেন্দি সময়, এটাও ওর শারীরিক অবস্থা আরও খারাপ করছে। যদি প্রাথমিক অবস্থায় নেওয়া যেত তাহলে হয়তো আমাদের মাঝেও থাকতো। তারা কোনো কিচ্ছু করে নাই, মানে এটা অবহেলা করে রাখছে। 3 ঘন্টার পর তারা আমার লোকজন বরিশালে ছিল, তাদেরকে ফোন দেওয়াইয়া তাদেরকে পাঠাইছি, তারপর তারা নিয়ে সদর হাসপাতালে গেছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সেমিনার কক্ষে প্রায় 3 ঘন্টা অচেতন অবস্থায় পড়েছিলেন রুমানা আক্তার। দ্রুত হাসপাতালে নেওয়া তো দূরের কথা, দেওয়া হয়নি প্রাথমিক চিকিৎসাও। সরকারি বিএম কলেজে শিক্ষার্থীর সংখ্যা 30,000। প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চিকিৎসা খরচ বাবদ 20 টাকা করে নেয় কর্তৃপক্ষ। চিকিৎসা খাতে কলেজের বাৎসরিক আয় 6 লাখ টাকা। অথচ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা প্রদান কিংবা দ্রুত হাসপাতালে নেয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ না করুক আমার যদি কিছু হয়, সেটা নিয়ে যে কলেজ কর্তৃপক্ষ কোনো তাৎক্ষণিক ব্যবস্থা আমাকে চিকিৎসা দিতে পারবে এমন কোনো ফ্যাসিলিটি আমাদের কলেজে নেই। একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, যে একটা স্টুডেন্ট অসুস্থ হলে যেন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া যায়। একটা প্রাথমিক চিকিৎসা যেন দেওয়া যায়, এইটুক ব্যবস্থা থাকা উচিত। কলেজ অধ্যক্ষ বলছেন, রুমানা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক নিয়োগ ও অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে আশ্বাস দেন তিনি। তদন্ত করার জন্য 3 সদস্যের একটা কমিটি করেছি, সেই কমিটি কাজ করছে, কাজ করে তারা রিপোর্ট দেবে। চেষ্টা করবো একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সরকারের কাছে আবেদন করব যাতে যদি একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেওয়া হয়। রুমানার চলে যাওয়ার ঘটনাটি বিএম কলেজে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ বলছে সচেতন মহল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে 21তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, অনেকদিন ধরেই তো শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, আর শিক্ষকরাই কি বলছেন? এখন পর্যন্ত লুপা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স করা হয়নি। সেটির জন্যই কিন্তু এই শিক্ষকরা আজকেও আন্দোলনে বসেছেন এবং প্রেস ক্লাবের সামনে তারা অবরোধ করেছেন। সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের দাবি হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ। এই দাবিতে তারা অনেক দিন ধরে তারা অবরোধ করছেন এবং আজকেও অবরোধ করেছেন সকাল থেকে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন, ব্যারিকেড দেওয়া হয়েছে, জল কামান রয়েছে, রাইট কার রয়েছে এবং ঠিক প্রেস ক্লাবের সামনে যে জায়গাটি সেখানে কিন্তু এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের পশ্চিম পাশে রয়েছেন পুলিশ সদস্যরা এবং পূর্ব পাশে রয়েছেন শিক্ষকরা এবং একটু আগে সেখানে তারা জামাতে নামাজ আদায় করলেন এবং এখন বক্তৃতা পর্ব চলছে। তারা বলছেন তারা এখান থেকে মার্চ করবেন এবং মার্চ করে আজকে যমুনা অভিমুখে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার কথা রয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত তারা সেদিকে যাবেন কিনা সেটি এখন পর্যন্ত কেউ আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি এবং শিক্ষক নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু তাদের মতামতগুলো তুলে ধরছেন এবং অন্যান্য আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন তারা নানা ধরনের মতামত দিচ্ছেন এবং সেই মতামতগুলোর বিষয়ে তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন শিক্ষকরা। তবে তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো বেশ কয়েক বছর ধরেই তারা এই সমস্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করে আসছেন, কিন্তু তারা এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি, অর্থাৎ জাতীয়করণ হয়নি। সেটি করার দাবিতেই তাদের এই আন্দোলনটি প্রায় 20 দিনেরও বেশি সময় ধরে তারা এই ধারাবাহিকভাবে এই জায়গাগুলোতে তারা আন্দোলন করছেন, অবরোধ করছেন এবং অবরোধের কারণে কিন্তু এই জায়গাটি
সড়কটি সকাল থেকে বন্ধ রয়েছে এবং যান চলাচলও বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র একটি পাশে হচ্ছে যান চলাচল শুধুমাত্র চলছে এবং আমি দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। সম্ভবত পুলিশ সদস্যরা সামনে এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষকরাও চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে তারা সামনে এগোনোর, এবং তাদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। এই উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন। সতর্ক অবস্থায় থেকে তারা এই শিক্ষকদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। তবে প্রেস ক্লাবের সামনে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেটি কিন্তু যথেষ্ট শক্ত এবং ভারী ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে আন্দোলনকারী শিক্ষকরা এখান থেকে বের হতে না পারেন। যেহেতু রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মাঝখানেও কিন্তু এখানে লোহার গেট রয়েছে, প্রতিবন্ধক রয়েছে। আর এই পশ্চিম পাশে ঠিক সিট আপের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডটি এখানে রাখা হয়েছে। তার পেছনেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশে জল কামান সহ অন্যান্য রায়টকার, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সেই সাজ সরঞ্জাম তারা যথেষ্ট পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। শিক্ষকরা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি পুলিশ যেন এটি সরিয়ে নেয়, তবে পুলিশ কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছে। লোপা, শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যুহার কমেছে এমন দাবি করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে উত্তর সিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে 2023 ও 25 সালের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্তের হার খানিকটা বাড়লেও মৃত্যুহার অনেক গুণ কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র 1100 কর্মী কাজ করে জানিয়ে বলেন, জনবল বাড়লে পরিস্থিতি আরও উন্নয়ন করা সম্ভব। প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মাইনুল। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অনেক ক্ষেত্রে হাসপাতালে ঢাকার ঠিকানা দেন। তাড়াহুড়ায় তা যাচাই বাছাইয়ের সুযোগ মেলে না। মৃত্যুহার না কমার জন্য বিলম্বে হাসপাতালে আসাকে দায়ী করেন তিনি। এবারের রোগী আমরা হয়েছে 8444 জন রোগী, আমরা ডেঙ্গু রোগী যারা হসপিটালে ভর্তি হয়েছেন, এবং সেখানে 14 জন মারা গিয়েছেন, 5 জন নর্থ সিটি কর্পোরেশন থেকে রোগী মারা গিয়েছেন, এবং এই মারা যাওয়ার পেছনেও অনেক কারণ আছে। সুদানের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে 19 বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মোহাম্মদ মইনুল হক। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আজ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 2006 সালে ঠিকাদারির কাজে খার্তুমে যান মইনুল হক। হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধে হারান পাসপোর্ট সহ সব নথিপত্র। সেই থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আবেই এলাকায়। এবছরের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ব্যানব্যাট 3-এর একটি টহল দল আবেই বাজারে তার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর উদ্যোগে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবেই থেকে জুবা হয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি। দীর্ঘ 19 বছর পর মায়ের মাটিতে ফেরেন মইনুল হক। এরপর আবার জেলেছিলাম 6 মাসের মতো, তারপর এগুলো ঘুরছি কিছুদিন, তারপর আবার ওরাই পার করে দিল, তারপর তো আবার। জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে ওঠে বৈশাখীর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ 5 জনের মরদেহই উদ্ধার হলো। শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় 5 শিশু। পরে হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলের মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। ভারী বৃষ্টিতে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে আছে রোপা, আমন সহ শীতকালীন শাকসবজির ফসল। ভেসে গেছে পুকুরের মাছ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয় রাজশাহী জনপদে। এতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। কৃষি অফিস জানায়, প্লাবনে শুধু তানোরের 203 হেক্টর রোপা আমনের ধান ডুবে গেছে।
ক্ষতি হয়েছে গোদাগাড়িরও বেশ কয়েকটি গ্রামের আবাদ। তলিয়ে আছে আলু, পটল সহ শীতকালীন শাকসবজির ক্ষেত। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত পানি নিষ্কাশন না হলে ধান নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কলমা ইউনিয়নের মধ্যে মোটামুটি 20 থেকে 22টা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কারণ প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। গতকালকে রাস্তাতে এক মাজা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন, অনেক পুকুর ভাটায় গেছে। রাস উৎসবকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৌলভীবাজারের মণিপুর গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া। সুন্দরবনের আলোর কোলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি। প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে। এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না। রাস উৎসবের আমেজ এখন চারপাশে, নাচের তালে মুখরতা। কিশোরীরা তাল মেলাচ্ছে ঢোল আর সুরের ছন্দে। প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। মৌলভীবাজার, কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব। রাধাকৃষ্ণ, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে 3 শতাধিক শিশু কিশোর। ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার 18টি মণিপুরি গ্রামে চলছে মহড়া। এবারে রাসলীলা আমার পারফরমেন্স খুব ভালো হবে, আমি এই প্রত্যাশা করি। আমি গোপী হিসাবে উপস্থাপনা করছি, আর এই রাসলীলা আমাদের অনেক বছর ধরে চলিত। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারবো। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোর কোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব। 5 নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও দুদিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন। মোংলা বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে জনমানব শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজী কালুর পূজা এবং সমুদ্রের পানিতে পুণ্য স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা। এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি। লক্ষ লক্ষ দর্শনার্থী পূর্ণ স্নান করার জন্য এখানে উপস্থিত হয়। দেশ বিদেশ থেকে তারা চলে আসে। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম। স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি। জেলা থেকে বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। বিভাগীয় পর্যায়ে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এই পূজাকে কেন্দ্র করে যাদের ওখানে ডিউটি থাকবে সবার সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। প্রায় 150 বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলারচরের আলোর কোলে রাস উৎসব হয়ে আসছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চলন্ত ট্রেনে আততায়ীদের হামলা, এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে যুক্তরাজ্যের একটি রেলের যাত্রীরা। পূর্ব ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে হয়েছে এমন ঘটনা। অজ্ঞাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এদের মধ্যে 9 জনের অবস্থা সংকটাপন্ন। আর এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে শহরটিতে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে 2 জনকে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেল স্টেশন থেকে বের হয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাচ্ছে মানুষজন। ঘটনার আকস্মিকতায় এখনও বিপর্যস্ত তারা। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের রেল স্টেশনের দৃশ্য এটি। শনিবার সন্ধ্যায় যাত্রীরা যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা যেন হলিউডের কোনো অ্যাকশন সিনেমার কাহিনী। কেমব্রিজশায়ার কাউন্টির কাছাকাছি স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে হঠাৎই শোনা যায় চিৎকার চেঁচামেচি। ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালায় আততায়ীরা। যাকে সামনে পায় এলোপাতাড়ি আঘাত করে তারা। ভয়ে আতঙ্কে পালাবার পথ খুঁজতে শুরু হয় ব্যাপক হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেও লাফ দিতে চেষ্টা করে অনেকে। হঠাৎ দেখি পালাও পালাও চিৎকার করে দৌড়াচ্ছে একজন। তার পিছন থেকে এক লোক এসে ছুরি দিয়ে আঘাত করছিল সবাইকে। শুরুতে ভেবেছি হ্যালোউইনের প্র্যাঙ্ক হচ্ছে, কিন্তু চারদিকে তাকিয়ে দেখি অবস্থা ভয়াবহ। যেদিকে তাকাই রক্ত, পুরো বগি ভেসে যাচ্ছিল। ছুরির আঘাতে একজনের পাকস্থলী বের হয়ে ঝুলছিল।
এমন পরিস্থিতিতে হান্টিংটন স্টেশনে থামে ট্রেনটি। এরই মাঝে খবর পেয়ে স্টেশনে উপস্থিত হয় পুলিশ, আটক করে 2 সন্দেহভাজনকে। আনুমানিক রাত 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। 2 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামলার সাথে জড়িত। হামলাকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। ঘটনার ভয়াবহতায় চরম আতঙ্কে শহরের বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সহিংসতা তাণ্ডবে এখনও উত্তপ্ত সুদানের আল ফাশির। শহর জুড়ে নির্বিচার হত্যা, ধর্ষণ আর লুটপাট চালাচ্ছে আরএসএফ বাহিনী। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। যাত্রাপথেও হামলার শিকার হচ্ছে অনেকে। মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। সংকটময় পরিস্থিতিতে জুটছে না খাবার পানীয়। দারফুরের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে সুদানের সেনাবাহিনী। কর্দোফান এলাকায় আরএসএফের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। এলাকা ছেড়ে না গেলে বন্দুকের গুলিতে মৃত্যু, আর পালিয়ে গেলে প্রাণহীন মরুভূমিতে জীবনের অনিশ্চয়তা। এই দুটি উপায়ই খোলা ছিল এই হতভাগ্যদের। সহিংস পরিস্থিতিতে সুদানের আল ফাসির শহর থেকে 800 কিলোমিটার দূরের এই মরুভূমিতে আশ্রয় নিয়েছে কয়েক শত বাস্তুচ্যুত মানুষ। নিজ শহরের নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী তারা। চোখে মুখে এখনো আতঙ্ক। দারফুরের আল ফাশির শহরে এখনো ভয়াবহ রক্তপাত আর সহিংসতা চালিয়ে যাচ্ছে আরএসএফ সদস্যরা। হত্যা, ধর্ষণ আর লুটপাট থেকে বাঁচতে শহর ছেড়েছে 62,000-এরও বেশি মানুষ। খাদ্য পানি ছাড়া চরম মানবিক সংকটে দিন পার করছে তারা। অনেকেই পাচ্ছেন না প্রিয়জনের খোঁজ। আমি আমার মা আর ভাইকে হারিয়েছি। জানি না আমার বাকি পরিবার এখন কোথায়। তারা বেঁচে আছেন কিনা সেটাও নিশ্চিত নই। আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে আর ছোট ছেলে গুলিতে আহত। আমার স্বামী নেই। যুদ্ধের কারণে খাবার, অর্থ কিছুই আর অবশিষ্ট নেই। সব ছেড়ে চলে এসেছি। সুদানের মধ্যাঞ্চলে কার্দোফান এলাকায় আরএসএফের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে অন্তত 20টি যুদ্ধযান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আরএসএফের আল ফাসির শহর দখলের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে সুদানের সেনাবাহিনী আর প্যারামিলিটারি ফোর্সের মধ্যকার বিরোধ। 2 বছর ধরে চলমান এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত 40,000 মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।